সো টুডে আই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট আমার কাছে, কারণ পার্সোনালি এই প্লেয়ারটারে আমি অনেক পছন্দ করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের নেক্সট পাওয়ার হিটিং একটা এক্সাম্পল ক্রিয়েট করবে সে। অ্যান্ড বেশি কথা না বেরোয় আমি তারে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাতে চাই। ওয়েলকাম টু দ্য শো জিসান। থ্যাংক ইউ নারিল ভাই। সো আমি তোরে কালকে অনেক রাতে কল দিছি, অ্যান্ড তুই যে রাজি হইছিস এটার জন্য ফার্স্ট অফ অল ভেরি থ্যাংক ইউ ভাই। অ্যান্ড সো আমি তোর এটা আগেও বলছি, অ্যান্ড আমি তোরে এটা সবসময় বলবো যে তোর মতো ব্যাট সুইং আমি বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত কারো দেখি নাই, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড ছোটোবেলা থেকে তুই যখন বড় হয়েছিস ক্রিকেটের, ইয়োর ফাদার সে এক্স ন্যাশনাল ক্রিকেটার এবং একজন কোচ। সো এটা আমার কাছে মনে হয় তোর জন্য একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ, সুবিধা। আবার অনেক সময় মনে হয় যে এটা একটা অনেক বড় অসুবিধা, কারণ তোর বাবা ন্যাশনাল লেভেল প্লেয়ার ছিল, সে কোচ, ওই জায়গাতে তোর প্রতি এক্সপেকটেশনও মানুষের অন্য প্লেয়ারদের থেকে বেশি থাকে। সো সো এখন আমার কাছে তুই 19 খেললি, এখন এইচপিতে আসোস, অস্ট্রেলিয়া রিসেন্টলি ভালো খেললি, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। ফোন দেওয়া হয় না, সরি। সো দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তো নিজের কাছে এখন একটু ভালো বেটার ফিল হচ্ছে, কারণ এই টিমের একটা টুরে মার্শাল্লাহ একটা ভালো সিরিজ গেছে আমার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তুই যে অস্ট্রেলিয়ার উইকেটগুলো খেললি, ঠিক আছে, সো তোর কাছে কী মনে হয়েছে, মানে ডিফারেন্সটা কেমন আমাদের লোকাল উইকেটের সাথে ওইখানের উইকেটের ডিফারেন্স কেমন? আমার কাছে মনে হয় যে ম্যাসিভ একটা ডিফারেন্স আছে, কারণ যে আমরা ডারনে খেলছি ওদিকে বাংলাদেশের ওয়েদার সিমিলার, কিন্তু ওদের উইকেটটা একটু ডিফারেন্ট আমাদের কান্ট্রি থেকে। যেমন বাউন্সি, স্কিডি, পেসটা আছে ভালো। যেমন রাতের উইকেটটাতে একটু খেলাটা ডিফারেন্ট, ডেতে খেললে ডিফারেন্ট। রাতের খেলাতে ওদের ডিউ একটা ফ্যাক্ট থাকে, তো ওদিকে বলটা ভালো স্কিড করে, ভালো ব্যাটে আসে। তো চ্যালেঞ্জ ছিল, কিন্তু ওভাবে নিজেকে প্রিপেয়ার করছি, যার কারণে ইজিলি খেলতে পারছি অস্ট্রেলিয়াতে। আলহামদুলিল্লাহ। তুই আমার মনে আছে এখনও, তুই তো যখন প্রথম 19 আসলি, মনে আছে তুই একটু নার্ভাস ছিলি প্রথমে, মানে মাঠে না, মাঠের বাইরে। তো আমার রুমে আসার আগেও মানে ভাই আসবো, ঠিক আছে, এরকম অনেক কিছু করতি। তো আমি তোরে প্রথম যেদিন ব্যাটিং দেখি, তোর এখন মনে আছে কিনা জানি না, খুলনায়, ঠিক আছে, তো তুই এটা 6 মারলি পয়েন্টের উপর দিয়ে, মানে ওটা যায় একদম যে ক্যামেরা স্ট্যান্ড যেটা থাকে না, ওই জায়গায় যায় লাগলো। আর অনসাইডে তো বিশাল বিশাল 6 মারলি, কিন্তু পয়েন্টে যখন 6টা মারলি তখন আমি এরকম করে তাকায় আছি যে ভাই একটা ছেলে, তাও কি না, মানে তুই মানে এমন আছে না অনেকে ফ্ল্যাশ করে, তুই কিন্তু ফ্ল্যাশও করস না, মানে এক্সট্রা কাভারে মারার মতো করে লেটে ইম্প্যাক্ট করে এইভাবে মারলি, পুরো একদম ওই জায়গায় গেছে। সো এইটার পিছনে একটা লং টার্ম ব্যাট সুইংয়ের কাজ করা হয়েছে ছোটোবেলা থেকে। এটা তুই রিড করতে পারছোস না ন্যাচারালি হয়েছে আমি জানি না, বাট যেহেতু তোর ভিতর ওই জিনিসটা আছে, তুই কিন্তু এরকমও না যে অনেক মাসেল টাসেলওয়ালা এরকম কি। বাট আমি আসলে জানতে চাই যে তোর গ্রোয়িং আপ জার্নিটা কেমন ছিল, তুই কেমনে ব্যাটিং করতি, রুটিন কেমন ছিল, যেই কারণে ধর আমাদের দেশে তো একটা বড় প্রবলেম হইলো আমাদের পাওয়ার হিটিং আমরা অনেক স্ট্রাগল করি। তো তোর যেহেতু এই জায়গাটায় তোর সবচেয়ে বড় স্ট্রেংথ হইলো তুই যদি 10 রানও করস ওখানে একটা 6 আর 4 থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা হাউ ডু ইউ ডু দ্যাট, মানে কীভাবে হয়েছে তোর এই জিনিসটা? সত্যি কথা বলতে ভাই, আমি যখন 14 খেলতাম তখন আমার মানে মারতেই পারতাম না। যেমন আমাদের তো সবসময় জানতেন যে লঙ্গাকর্ষণ খেলা তো 2 দিনের 3 দিনের ম্যাচ। তো ওদিকে আমি দেখা যেত 100 বল 150 বল খেলে 20 রান করছি, এর মধ্যে একটা 4 বা এগুলোর ডিফেন্স 1 রান। তো যখন 14 শেষ হলো তখন একটা 14 আমি বাংলাদেশ সেরা প্লেয়ার হয়েছিলাম। তো ওটা হওয়ার পরে সিজান স্যার বাবারে বললো যে ওর একটু কেয়ার করেন, ওর মধ্যে পটেনশিয়াল আছে যে ভালো কিছু করার অ্যাবিলিটি রাখে। তো পরে বাবা ভালো মতন ছোটোর থেকে বাবা দেখতেছিল, কিন্তু তখন একটু কেয়ারটা বেশি হলো। তখন কি আস্তে আস্তে, যেমন আমার একটা মানে প্লাস পয়েন্ট ছিল, আমি প্রচুর সেন্টার উইকেটে ব্যাটিং করতে পারতাম। তো যখনই সুযোগ হইতো, ম্যাচ খেলা হইতো, বিকালে সেন্টার উইকেটে ব্যাটিং করতাম। ম্যাচ খেলা হতো না, সকাল বিকাল 2 বেলায় সেন্টার উইকেটে ব্যাটিং করতাম। আর সেন্টার উইকেটে ব্যাটিং করার ক্ষেত্রে আমার মানে মাঠ ওপেন ফিল্ডে আমি যখন ব্যাটিং করছি তখন আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো আপ হয়েছে যে কোন দিক দিয়ে শর্টসগুলো খেললে লাভ হবে। ঠিক এটা আমার মনে করেন আমি 17-এ গিয়ে একটা ভালো একটা এফেক্ট পড়লো আমার উপরে। 17-এ একটা বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হয়েছিল 2020 সাল 20-21-এ। করোনা যখন অফ হয়ে গেল, ওটা শেষ হওয়ার সাথে সাথে করোনা অফ হয়ে গেলো, আপনারা শ্রীলঙ্কা থেকে এসে আপনাদের 19 অফ। তখন আমি ওদিকে একটা খেলায় 72 আর ফাইনাল ম্যাচে 169-এর মতন করছিলাম। তো তখন থেকে আর কি পাওয়ার রেটিংটা মানে আমার 17 থেকে আর কি শুরু হয়েছে।
মানে মেন কারণ হচ্ছে মানে প্রচুর পরিমাণের আমি ওপেন ফিল্ডে ব্যাটিং করছি। মনে করেন ম্যাচ সিনারিও যেমন আমরা খেলি ওরকম প্রচুর নেট বোলাররা বল করছে, আমি খেলছি। এটা বাবারও মানে মূল ক্রেডিটটা দেবো বাবারে, কারণ উনি অনেক হার্ডওয়ার্ক করছে। যখন আমি প্র্যাকটিস করতেছি উইকেট উনি রেডি করছে, আউটফিল্ড ঠিক করছে, তারপর বলার ম্যানেজ করছে, তারপর আমি ব্যাটিং করতাম উনি দৌড়ায় দৌড়ায় যায় ফিল্ডিং করতো। এটা একটা মানে আমার মানে নিজে বইলা প্রকাশ করার মতো না যে আমি এত দূর আসছি ওনার কারণে। কারণ আমি একজন ব্যাটিং করতেছি, বল যেতেছে রাস্তায়, উনি দৌড়ায় নিয়ে আসতেছে, পরে বলারগুলো ম্যানেজ করতেছে উনি, তারপর উইকেটগুলো এত রোদের মধ্যে মাঠের ঘাস কাটার থেকে শুরু করে উইকেট রেডি করা পুরা ফুল দায়িত্বই উনি। তো যার কারণে আমার জন্য পাওয়ার হিটিংটা ইজি হয়েছে। আর ছোটোবেলায় যে সত্যি কথা টিপ টেনিসও খেলা হতো, করোনার মধ্যে যখন ক্রিকেট খেলা একদমই ছিল না, তখন মহল্লায় ফ্রেন্ড সার্কেল একসাথে টিপ টেনিস খেলতাম। তো এটার কারণে আমার আরেকটু বেশি ইমপ্রুভ হয়েছে পাওয়ার হিটিংটা। যেমন অন সাইডে যে ছয়গুলো মারি, যেমন হার্ড লেন্থ আমি একটা শর্টস খেলি, তো হার্ড লেন্থের বলগুলা ওটা আমার ন্যাচারালি টিপ টেনিস থেকে আসছে, এটা টু বি অনেস্ট। তো আমার টিপ টেনিস খেলা আর বেশি ওপেন ফিল্ডে ব্যাটিং করতে আমার পাওয়ার রেটিংটা ভালো হয়েছে আর কি। না, আলহামদুলিল্লাহ। সো ধর তুই বাংলাদেশে আমাদের প্রচলিত আমাদের প্রফেশনাল প্লেয়ারদের মধ্যে অনেক একটা ধারণা আছে যে টেপ টেনিস খেললে ব্যাট সুইং বাড়ে। তো তুই নিজেও কি মানুষ যে টেপ টেনিস খেললে ব্যাট সুইং বাড়ে? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাড়তে পারে, কারণ টেপ টেনিস আপনি দেখবেন আমাদের মতন প্রপার উইকেটে খেলা হয় না। 18 গজ 17 গজ, তো ছোটো একটি ডিস্টেন্সে পেস বল করতেছে, আর ওদিকে কম ওভারে খেলা হয়, 6 ওভার 8 ওভার, ইভেন কি 4 ওভারও খেলা হয়। তো ওগুলো থেকে অনেক মারতে হয়, কারণ বল ডিফেন্স করার কোনো ওয়ে নেই। তো ওটার ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বল মারতে মারতে যখন ব্যাটসম্যানটা অটোমেটিকলি ফাস্ট হয়ে যায়, কারণ অনেক সময় অনেক মাঠটা বড় থাকে, টেপ টেনিস বলার শক্তি ছাড়া তো ভাই অসম্ভব। কারণ ক্রিকেট বলে তো টাইমিংটা লাগে, কিন্তু টেপ টেনিসে তো টাইমিং না, জোরে মারতে হয়। ওদিক থেকেই মনে হয় আসছে। আমি জানি না, আমি খেলছিলাম আগে ছোটোবেলায় যখন করোনার টাইমে খেলছিলাম, তো করোনার পরে তো টোটালি অফ করে দিছি, কারণ ক্রিকেট বলে শুরু হয়ে গেছে। কারণ ক্রিকেটটা আমার নেশা পেশা সব দিকে। আমার ইচ্ছা ছিল যে এখনও ইচ্ছা যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের মধ্যে একজন হবো। তো তখন খেলছি, তখন মনে হয়েছে যে না, হয়তো আমার ওইটা যতটুকু খেলছিলাম 6 মাস 1 বছর, অতটুকু আমার কাজে দিছে হয়তো বা। তো জিসান ধর তোর বাবা তোরে ক্রিকেটের তোর ক্রিকেটের জার্নিটা শুরু তোর বাবার কাছ থেকে আর কি। সো আমি বুঝলাম যে সে আনসার বলার পরে সে বেসিক্যালি তোরে নিয়ে আরও বেশি সিরিয়াস হইলো, তোর ভিতরে পটেনশিয়াল আছে এই জিনিসগুলো ফিল করলো। বাট অ্যাট দ্য সেম টাইম জীবনের সব কিছুই তো পজিটিভ না। এরকম হয়েছে না যে ধর আমি তোরে কোনো সময় বলছি যে জিসান আই বিলিভ তুই বাংলাদেশের নেক্সট বড় স্টার, ঠিক আছে, অথবা তোর বাবা হয়তো তোর অনেক কিছু বলছে। বাট মাঝে মাঝে অনেকে তো এরকম বলছে খালি মানলে চলে না। আবার হয়তো অনেকে বলছে যে তুই 2-3টা ম্যাচ খারাপ খেলছস, তারপরে বলছে যে এ রেগুলার পারফর্ম করতে পারে না, তা এরকম প্লেয়ার হবে না আর কি। বা ধর তোর কোনো বড় ভাই হোক, কোনো হোক, অনেক সময় নেগেটিভ জিনিসগুলো তো বলছে। তো লুকিং ব্যাক আমার কাছে সবসময় মনে হয়েছে তুই কখনো মাইর থেকে বাইরস না। তো এই জিনিসটা মানে তুই ওই সব মোমেন্টে নিজের সাথে কি সেলফ টক করস? না, সত্যি কথা বলতে এরকম অনেকে বলছে যে 1-2 ম্যাচ খেলে, 10 ম্যাচে একটা খেলে, 10 ম্যাচে 2টা খেলে, এমন তো যে কেউ খেলতে পারে। তো এটা আমি কোনোদিনও মাথায় নেই। এই সময়টায় বাবা সবসময় বলছে তুমি তোমার ন্যাচারালি থাকো, খারাপ ভালো সবসময় হবে, যখন ভালো হবে ভালো হইতে থাকবে। তো তুমি ন্যাচারালটা তোমার স্ট্রং জোন, তুমি এটা থেকে কোনোদিনও বেরোনো যাবে না। তুমি যেদিন এটা থেকে বেরোয় যাওয়া, ওদিন তোমার ক্রিকেট খেলা শেষের দিকে চলে আসবে। কারণ তুমি তোমার ন্যাচারালটা চেঞ্জ করতে গেলে তোমার অনেক কিছু চেঞ্জ করতে হবে। কারণ তুমি এটা খেললেই বড় হইছো, তুমি 16 থেকে খেললেই এ পর্যন্ত আসছো, তো তোমার সবাই চিনবে এটার কারণে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানুষ ওইটার কারণে সো তোর কাছে মনে হয় যে নিজের এই যে তোর যে স্ট্রেংথ, এইটাই হচ্ছে তোর ক্যারি অন করা তোর জন্য সবচেয়ে বেস্ট অপশন। বাট এইটার মধ্যে তো আমার ভিতরে আর একটা কোয়েশ্চেন জাগে তাইলে, যেটা অনেকের ভিতরে হয়তো জাগে। হ্যাঁ, তুই T20 খেলার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের ইনশাল্লাহ সামনের টাইমে। তারপরে ধর তুই ওয়ান ডে তো ইনশাল্লাহ ভালো করবি, তুই যেদিন স্টার্ট দিবি মানে বাংলাদেশ টিম অনেক আগে যাবে, ঠিক আছে। আর কিছু কিছু প্লেয়ার থাকেই এরকম। হ্যাঁ, তো তোরে যদি বাংলাদেশ টিমের যে কোচ থাকবে সে যদি আটকায় রাখতে চায়, ভাই তুই যেদিন খেলবি ওই দিন তুই অপোনেন্টটা শেষ করে দিবি, ঠিক আছে। বাংলাদেশ টিম ওই দিন চেস করুক বা ওপেনিংয়ে ব্যাটিং করুক, যে উইকেটে যে রান তার থেকে অনেক আগায় থাকবে। সো আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল কোচও তোরে আটকাবে না, টিমও তোর কাছে ওইভাবেই থাকবে। বাট টেস্ট ক্রিকেটার কি প্ল্যান?
টেস্ট ক্রিকেটের প্ল্যান দেখেন ভাই, এখন প্রত্যেক দিন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রত্যেক দিনের ডেতে 400 রানের খেলা হয়। তো মাইন্ডসেট উঠেই থাকবে, জাস্ট বল চুজ করাটা একটা ফ্যাক্ট, যে কোন বলটা মারতে হবে কোন বলটা ছাড়তে হবে এটা বুঝতে হবে। তো আমার একটা নিজের মানে ব্যক্তিগত প্ল্যান আমি করছি যে আমি 3 ফর্মেটে খেলা 3ভাবে খেলার চেষ্টা করব। ওয়ানডের খেলা একরকম, টি-20 খেলা একরকম, টেস্টের খেলা একরকম। কিন্তু আমার মাইন্ডসেট ঠিক থাকবে, কিন্তু খেলার একটু প্যাটার্ন একটু চেঞ্জ করবো, কারণ 3টা ফর্মেট 3 রকমের। তো এটা চিন্তা করতেছি এখনও, যে আপাতত লাস্ট অনেক দিন ধরে টি-20 খেলতেছি। তো কারণ ডিপিএলের পরে এখন পর্যন্ত কোনো 50 ওভার ম্যাচই খেলিনি, সব টি-20 হয়েছে এসপিতে, এই টিমে, সব জায়গায়। তো আপাতত টি-20রই চিন্তাভাবনা আছে, যখন এনসিএল শুরু হবে তো তখন একটু অন্য ডিফারেন্ট চিন্তা করবো, যেটা আমি প্রিমিয়ার লিগ থেকে নিজে স্টার্ট করছি। সবই বুঝলাম আমি তোর। এখন তুই যখন অস্ট্রেলিয়ায় গেছস, আমার কাছে মনে হচ্ছে যে ভালো খেলবি। আমি একটা কথা বলি, তুই তোর ক্যারিয়ারে যতদিন খেলবি, আমার কাছে যে অ্যাজামশনটা মনে হয় ইনশাল্লাহ তুই বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবি, আর ইনশাল্লাহ দীর্ঘ সময়ের জন্যই করবি। বাট জিনিসটা হলো, আমার কাছে মনে হয় তুই অলওয়েজ অ্যাওয়ে সিরিজগুলো বেশি ভালো খেলবি। কেন? এটার কারণ হলো যে আচ্ছা, এটা তোর কোনো দোষের কিছু নয় আসলে। মিরপুরের যে উইকেট, এটা আসলে কোনোদিনও ব্যাট সুইং ভাই ইমপ্রুভ করে না ভাই, কারণ ওই যে বাউন্সের যে একটা ভ্যারিয়েশন থাকে না। তো তুই কী করস, ধর তুই যে কোনো জায়গায় দাঁড়াতেছস, তোর যত জোরে বল করবে তোর জন্য তত ভালো, ঠিক আছে? উইকেট যত স্কিড হবে, উইকেটের বাউন্স যত মানে লেভেল থাকবে, যে তুই রিড করতে পারছিস এরকম আসলে, তত সুইংটা এক জায়গা থেকে করতে পারবি। বাট মিরপুরে কিন্তু আমাদের একটু থামার লাগে যে বলটা ড্রপ করার পরে। তো আমার তোর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হলো ভাই যাই করস না কেন, এই মিরপুরের কারণে যেন তোর ব্যাটিংয়ের চেঞ্জ না হয়। কারণ আমরা মাঝে মাঝে যখন ইভেন হচ্ছে সেদিন আমি জুবাইর ভাইয়ের সাথে পডকাস্ট করতেছিলাম, তো তুই ইনশাল্লাহ ওই জায়গাটায় গেছো যে যখনই আমরা পাওয়ার হিটিং বা ব্যাট সুইং নিয়ে কথা বলি বাংলাদেশে, আমরা তোর কথা সবসময় সবার প্রথমে বলি। তো জুবাইর ভাই বলতেছিল যে জুবাইর ভাইও শিওর যে 2 বছর তুই যদি ন্যাশনাল টিমে খেলোস তোর ব্যাটিং নষ্ট হয়ে যাবে। কেন? এটা তোর কারণে না, কারণ তুই মিরপুরে যদি 20-40টা ম্যাচ খেলোস তোর স্ট্রাইক রেট এমনি কমে যাব, তুই তখন অ্যাডজাস্টমেন্টের চিন্তায় যাবি। তো আমার রিকোয়েস্ট থাকবে যে তুই এই জিনিসটারে এটা, আর কিছু কিছু জায়গায় আমি তোর সত্যি কথা বলে আমি জুবাইর ভাইয়ের সাথে একমত, ঠিক আছে? বাট আমি চাবো যে তুই একদিন আমার জুবাইর ভাইয়ের সবাই ইন্টারন্যাশনালে গিয়ে এটা রং প্রুফ করবি। তুই আমাদের নেক্সট জেনারেশনের জন্য যারা বাংলাদেশ টিমে আসবে তাদের জন্য একটা নতুন লেগাসি সৃষ্টি করবি, যে তুই যখন রাইখা যাবি যে মিরপুরে মারা সম্ভব, অস্ট্রেলিয়া মারা সম্ভব। বাট এই জিনিসটা তুই কেমনে কোঅর্ডিনেট করবি এটা আমি আসলে জানি না। এমন হইতে পারে যে তুই মিরপুরে ম্যাচ খেলার আগের দিন একটা ইনিশিয়ালি তোর হয়তো গ্রিপের কোনো চেঞ্জ করছোস বা ব্যাট একটু নিচে ধরছোস, বা হইতে পারে যে তুই মিরপুরের ম্যাচ শেষে প্রতিদিন তোর ব্যাট সুইংয়ে ড্রিল করছো যাতে তোর ওই জিনিসগুলো চেঞ্জ না হয়। বাট এটা আমি তোরা বলে রাখি ভাই, তুই তোর ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল মানে দেশের বাইরে বেশি ম্যাচ ভালো খেলবি আর কি, এটা হলো আমার অ্যাজাম্পশন, ঠিক আছে? তো তোর পেস বল খেলতে বেশি মজা লাগে, আর স্পিনে হচ্ছে তুই মজা লাগে বাট পেসের মতো তো লাগে না। এইটা হচ্ছে আমি যতদিন তোর সাথে খেলছি জিনিসটা এরকম ছিল। বাট আমার তোর কাছে জানার ইচ্ছা হইলো যে পেস বলে তো বেসিক্যালি প্লেসমেন্টটা ঠিক মতো করলেই হয়, বাট স্পিনে কিন্তু বলের নিচে যাওয়ার লাগে, জায়গা বানানোর লাগে। অ্যান্ড আমি রিসেন্টলি খোঁজ নিয়েছি যে তুই স্পিনে অনেক ইম্প্রুভ করছিস। সো এখন তোর কাছে কি মনে হয় যে এই দুইটার যে পাওয়ার হিটিংয়ের ব্যালেন্স, যে পেসে এরকম স্পিনে এরকম, যে জিনিসটারে তুই সবচেয়ে বড় বড় 6 মারস, তো এই যে প্রসেসটা যেভাবে তুই করস, তোর কাছে মনে হয় যে কীভাবে স্পিন আর পেসটারে অ্যাডজাস্ট করলে ভালো হয় পাওয়ার হিটিংয়ের সময়? আর সত্যি কথা বলতে স্পিনে আমাদের দেশে পাওয়ার হিটিংটা করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের অলমোস্ট বাংলাদেশে যতগুলো স্পিনার আছে সব টপ ক্লাস স্পিনারের মধ্যে সবাই আছে, ডোমেস্টিকে যারা আছে খুব ভালো স্পিনার। তো আমি অ্যাজ এ ওপেনার নিউ বলটা পেস বলে খেলাটা সব মানে পাওয়ার হিটিং করাটা সবচেয়ে ইজি। আর স্পিন বলে একটু পুরোনো গেলে তখন পাওয়ার হিটিংটা করা একটু টাফ, কিন্তু ওটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। যেমন এখন স্ল্যাপে আপনি আমাদের যেটা আমি প্র্যাকটিস করতেছি রিসেন্ট, স্ল্যাপে লেফটি স্পিনার বল ঢিলা মারবে, আমি ওগুলো দাঁড়ায় সোজা 6 মারবো। তো ওটা কি হ্যাবিট হবে, কারণ দেখেন ছোটো বাচ্চারা যখন বড় হয় তখন কি লেগ সাইডেই সবসময় জোনটা কিন্তু লেগ সাইডেই থাকে স্ট্রং। আমাদের টিস্যুগুলো কিন্তু দিক থেকে স্ট্রং হয়ে আসে ছোটোবেলা থেকে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে অফ সাইডে মারতে বলেন অত পাওয়ার যাবে না, তো টিস্যুগুলো এভাবে আমরা গ্রো আপ করে নেই। তো এটা যখন মেন্টালি একটা চিন্তা করি যে বাম হাতে বল করতেছে লেফট আর্ম স্পিনারেই, তো এটা যখন আমি প্র্যাকটিস করি তখন আমার মাথায় অটোমেটিক কাজ করবে লেফট আর্ম স্পিনারে বল করতেছে বাম হাতে, ঠিক আছে মারবো এইভাবে। ডান হাতে বল দিলে অটোমেটিকলি এদিকে ন্যাচারাল চোখ বন্ধ করলে নিচে লাগবে 6 যায়, কিন্তু লেফট আর্ম স্পিনার অনেক জোরে মারছি কিন্তু যায়নি।
তো ওটার জন্য আমি প্র্যাকটিস করতেছি যে মাইন্ড সেট আপ থাকবে, লেফটি বল করতেছে আমি মারতেছি দাঁড়ায় ছয়। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে আপনি দাঁড়ায় ছয় মারতেই হবেই, কারণ ইন্টারন্যাশনাল বলাররা 90 থেকে 100 উপরে বল করে। তো ওদের সুযোগটা দেয় না যে আপনি ডাউন দিকে যা মারবেন বা রুম করে দাঁড়ায় থেকে মারতে হবে। তো ওটার জন্য আমি ওই প্র্যাকটিসটা করতেছি যে দাঁড়ায় একটা দেবে একটাই মারবো, যদি অপশান যাতে না পাই। আমার খুঁজতে যেতেছে, অনেকক্ষণ ওয়েট করতেছি, কারণ T20 খেলায় অত সময় নেই, 6 বলের মধ্যে একটা দেশে একটাই মারতে হবে। ওরকমভাবে নিজের গ্রো আপ করতেছি আমি। তোর ফেভারিট ফরম্যাট কোনটা? হোয়াইট বল, T20 স্পেসিফিক্যালি। তো তুই একটু বললি না যে ধর এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকে 90, 100 এগুলো বল করে। তোর মনে আছে কিনা জানি না, আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের প্র্যাকটিস ম্যাচ হইতেছিল, রিপন আমার টিমের বলার ছিল, তুই ওপেন করতেছিলি। তখন আমি তোর সময় কাভার মিড অফ মিলায় একটা ফিল্ডার রাখছি, এবং আমি 2টা স্লিপ নিছি, 2টা গালি নিছি, এবং তোরে আমরা 6 নম্বর বলে আউট করছি ওভারের। তারপর তোর সাথে আমি কিছু কথা বলছিলাম, তোর মনে আছে কিনা আমি জানি না। বাট জিনিসটা হইলো, আমরা কিন্তু কোনো বেসিক্যালি বল করি না ওই জায়গায়। আমি জাস্ট রিপনরে বলছি, তার টিমের সবাই বলছি আমার জিসানের উইকেটটা আগলি লাগবে, কারণ জিসান যদি ভালো খেলে তাহলে অন্য টিমের অপোনেন্টরে ও মানে পুরো প্রথম 10 ওভারেই হারায় দেয় আর কি। তো কিন্তু জিসানের সমস্যা কোন জায়গায়, জিসান যখন দেখবে কিরে আমার সময় মিড অফ নাই, তাহলে ওর মাথায় আর ম্যাচের উইকেট কিংবা কোনো সিচুয়েশন থাকবে না। ও একটা যেহেতু পজিটিভ প্লেয়ার, ওর ওই জায়গায় ওর অ্যাজ আ প্লেয়ার হিসেবে আমাদের ভিতরে ইগোর জিনিসটা অনেক থাকে। তো আমরা খেলছি তোর ইগোর সাথে, ঠিক আছে। অ্যান্ড তারপরে ধর তুই 3/4 একটা বল মারতে যায় টপে হইছিস, যেই বলগুলো তুই জেনারেলি সোজা খেললেও 4 মারোস বা 6 মারোস। সো জিসান ওইখানে কি পরিমাণ কাজ করছে এটা আমি না, সত্যি কথা ভাই, আলহামদুলিল্লাহ আগের 2 বছর থেকে, মানে রিসেন্ট যে 2 বছর আগের কথা আর এখন, আমি নিজের মনে করি যে আমি টোটালি ডিফারেন্ট। কারণ সত্যি কথা, আমার ব্যাটিংটা চেঞ্জ হয়েছে। আমি মাঝখান দিয়ে একটা ন্যাশনাল টিমের 1 মাসে একটা ক্যাম্প করছিলাম, তো দিয়ে আমার টোটালি আমার ব্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে। কারণ প্রচুর পরিমাণে ব্যাটিং করছে আমার দিকে, ঘন্টার পর ঘন্টার ব্যাটিং। ধরেন সেন্টারে স্ল্যাপ লাগাই দিছে, ব্যাটিং করতে আসে। ইনডোরের সাইডে নেটস আছে 3টা 4টা, একটাতে ফ্লিকার, একটাতে স্পিনার, একটাতে নেট বোলার, একটাতে মেন বোলার, 4টা নেট ফ্রি, ইনডোর ফ্রি। তো অনেক পরিমাণে ব্যাটিং করছি। সোহেল স্যার, বাউল স্যার কিছু কিছু ব্যাটিংয়ে কাজও করছে। তো ওটার কারণে ভাই ব্যাটিংটা আমার ভালো হয়েছে। আর ওই ক্যাম্পটা করাতে আমার সত্যি কথা আমার মাইন্ডসেটটা একটু চেঞ্জ হয়ে গেছে, যে না এমন খেললে হয়তো বা আমার খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার এত পরিমাণ ব্যাটিং করাতে আমার মানে খেলাটা মানে মুখস্থ হয়ে গেছে, মানে কেমন এত মুখস্থ নেই ইন্টারন্যাশনাল মাপেন না, কিন্তু খেলাটা ধরতে পারছি যে না হয়তো বা এটা আসে না, একটা থট আসে পরে মাথায় হঠাৎ। প্রচুর যারা বড় বড় স্টার, ওরা অনেক সময় ভালো খেলে খারাপও খেলে, তো এত পরিমাণে ম্যাচে খেলে মুখস্থ হয়ে যায়। তো ওরকম এত পরিমাণ প্র্যাকটিস করছি ভাই, আমার মাথায় একটা থট আসছে না এভাবে খেললে তো রান করা যায়। তো আস্তে আস্তে মানে যেটা ইগোর কথা বললেন, তো তখন ছোটো ছিলাম, 17 থেকে আসছি, তখন চিন্তা করছি যে মারাই তো সব কাজ, মারলেই তো। তো আস্তে আস্তে চিন্তা করলাম যে 1 দিন 2 দিন 3 দিন, একদিন 5 খেলা 1টা রান হইতেছে, 3টা 4টা রান হইতেছে না। তখন একটু চিন্তা করলাম যে না, রেগুলার রান করতে হবে। আমার মতন ব্যাটসম্যান যদি রেগুলার রান করে তো আমার টিম জিতবে। তো এইসব করে তখন আস্তে আস্তে মেন্টালি একটু চেঞ্জ করলাম যে ক্রিকেট খেলা ইগো দেওয়া হবে না, ইগো হবে ব্যাটে বলে। আমার ব্যাট আছে, রান করব, ওটাই আমার ইগো, ওটাই আমার সব কিছু। তো নিজে অনেক কন্ট্রোল করছি যে না ইগোতে কোনো কাজ হবে না, এটা সেট করছে, এদিকে বল দিলে মারবো, আর শুধু শুধু মায়ের আউটার তো দরকার নেই। তো সামটাইমস ওইটাও চলে আসছে যেটা বলেন ইগো, কিন্তু এটা আগের থেকে অনেক কন্ট্রোল করতে পারছি, কিন্তু আরও বেশি কন্ট্রোল করা আমার কাছে মনে হয় অনেক প্রয়োজন। তুই যখন শুরুতে আন্ডার 19 আসলি, আমি দেখতাম যে তুই তুই জুনিয়র ছিলি তখন আমাদের ব্যাচে যখন আসছোস। বাট আমি তোর ওভার দ্য ইয়ার্স যত অবজার্ভ করছি, আমার কাছে মনে হয়েছে যে তুই খুব লিমিটেড মানুষের সাথে মিশোস, যাদের সাথে মিশোস তুই তাদের সাথে ফ্রি, তুই সবাইরে কোয়েশ্চেন না করে 2-3 জন মানুষের কোয়েশ্চেন করস। অ্যান্ড বাট তুই শুরুর দিকে অনেক মানে হাসি খুশি প্লাস মানে ফাইজলামি করা টাইপ ছিল অনেক। যত দিন গেছে আমি দেখছি জিসান একটু একটু করে চুপ হইতেছে। এবং এটা কি আসলে কি এই যে কনসিস্টেন্সির কথা বললি, তারপরে খেলার ইমপ্রুভমেন্ট বা কোনো মেন্টাল কোনো চেঞ্জ আসছে যে আমার ক্রিকেটের সাথে, এটা কি কানেক্টেড এই চুপ হওয়া বা জীবনটার আরও গুছায় আনার চেষ্টা করা?
না অবশ্যই ভাই, সব কিছু একটু ডিসিপ্লিনে থাকা প্রয়োজন। চুপ বলতে সবার থেকে মানে আমি মানে বিশেষ করে সত্যি কথা মানে ব্যাটিংয়ে আমি বেশি কারোর সাথে কথা বলে আমি ভাই আমার হয় না ভাই, মানে আমার মেন্টালি, কারণ 2-3 জন মানুষের সাথে যখন কথা বলি তখন আমার নিজের কাছে কি মনে হয় যে অন্যটা ঠিক আছে না, অন্যটা ঠিক আছে না, বাবারটা ঠিক আছে না, স্যারেরটা ঠিক আছে, তখন মানে নিজে কনফিউজড হয়ে যাই, তখন নিজের খেলাটা আর খেলতে পারি না। তো এই জন্য আমি স্পেসিফিক 2-3 জন বা 2 জন যেটাই বলেন ওনার সাথে কথা বলে মানে নিজের মনের শান্তি দিই, কারণ মনে যখন শান্তি থাকবে তখন অটোমেটিকলি ম্যাচে ভালো পারফরমেন্স হবে। আর চুপ থাকার বিষয়টা হচ্ছে ভাই যে যত দিন যেতেছে একটু ভালো পজিশনে যাচ্ছি, তো নিজে অতটুকু গুছিয়ে নিয়ে আসতেছি যে যেন ইন্টারন্যাশনালে ভালো ক্রিকেটটা খেলতে পারি। কারণ দুষ্টামি ফাজলামি বয়স একটা সময় ছিল, এমনও আছে, কিন্তু এটা মানুষ বোঝে ক্লোজ যারা তাদের সাথে, আদার্স যাদের চিনি না তাদের সাথে মানে নর্মালি কথা, মানে অ্যাটিটিউড না, জাস্ট নর্মালি যেমন কথা, কিন্তু সবার সাথে দুষ্টামিনি করে শুধু ফ্রেন্ড সার্কেল আর বড় ভাই যারা আছে মানে একদমই ক্লোজ তাদের সাথে। আর আমি আপনি যেটা বলেন লিমিটেড মানুষের সাথে চলাফেরা, ছোটোবেলা থেকেই মানে বাসার থেকে বলে দিয়েছিল যে বাবা, যে সত্যি কথা যে তুমি ক্রিকেট প্লেয়ারের বাইরে কোনো আদার্স পার্সনের সাথে তোমার ওঠা বসা বা আড্ডা মানে একদমই অফ। কারণ আমি স্টাডি এখনও করতেছি, আমার এখন পর্যন্ত কোনো স্কুল ফ্রেন্ড নেই মানে ক্লোজলি, কিন্তু আমার খেলার বন্ধু আছে ছোটোবেলা থেকে যারা নারায়ণগঞ্জে খেলে আসছে, ধরেন রাব্বি ভাই বা আদার যে ফ্রেন্ডগুলো আছে আমার, তো ওদের সাথেই মানে সব কথাবার্তা দুষ্টামি ফাইলাম, কিন্তু স্কুলের কোনো ফ্রেন্ড নেই, এটা বাসার থেকে বলার কারণে আর কি এরকম হয়েছে আর কি। না, এটা খুবই ইন্সপায়ারিং ভাই। আর আরেকটা জিনিস হইলো যে তুই ছোটোবেলা থেকে যে এনভায়রনমেন্টে বড় হইছস, মানে এটা আসলে পুরোটাই ক্রিকেটিং এনভায়রনমেন্ট। আর সাডেনলি তুই যদি ক্রিকেট ছাড়া কোনো সময় থাকতে হয়, আমার কাছে মনে হয় তুই পাগল হয়ে যাবি আর কি, ঠিক আছে? সো বাট আমি যদি এখন আমি তোর কাছে একটা পার্ট নিয়ে জানতে চাই, সেটা হইলো তোর বাবা জাহাঙ্গীর স্যার আর কি। সো বাংলাদেশ টিম রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের অনেক বড় বড় মানুষের সাথে সে ড্রেসিং রুম শেয়ার করছে এবং তোরে সে গাইড করছে ডেফিনেটলি। সো আমি একটা জিনিস এখানে জানতে চাই কি জানোস, যে এই জিনিসটা আসলে অনেকে ফিল করে না। সে একজন কোচ, বাট দিন শেষে সে একজন বাবা। তো তাদের একটা প্যারাডক্সের মধ্যে পড়ার লাগে কি জানোস, যে কিছু কিছু সিচুয়েশনে তুই ভালো খেলছোস কিন্তু সে বলতে পারতেছে না, কারণ তুই তার ছেলে বইলা। কিন্তু ওই জায়গায় যদি অন্য একটা ছেলে ভালো খেলতো, সে কিন্তু অ্যাজ আ জাহাঙ্গীর স্যার বলতে পারতো জিনিসটা ও খুব ভালো ব্যাটিং করছে। বাট নিজের ছেলের ক্ষেত্রে এটা বলা যায় না অলওয়েজ চাইল্ড, বিকজ সমাজ অন্যভাবে দেখে, ঠিক আছে? আবার ধর তুই হয়তো এমন একটা জায়গায় আসোস, তুই ধর একটু ফেল করছোস, অ্যান্ড অন্য কোনো একটা প্লেয়ার হইলে হয়তো ওইটা অপরচুনিটি পাইতো, তার ক্ষেত্রে হয়তো কাউন্সিলিংটা ওইরকম হবে। কিন্তু সিন্স ইওর ফাদার ইজ আ কোচ, সে ওই জিনিসটা বলতে পারে না যে জিসানদার একটা সুযোগ দেওয়া হোক। এবং আমাদের সমাজের অনেক মানে যে মানুষটা এই জিনিসগুলো ফেস করে সে বুঝে। তো যখন তুই ভালো খেলবি তখন সবাই তোরে বলবে যে ওর বাপ ওরে সারাদিন সেন্টার উইকেটে ব্যাটিং করাইছে, এই করছে সেই করছে, তাই কারণে ও ভালো খেলে। ওই সুযোগ যদি আমরা পাইতাম তাহলে খুব ভালো আমরাও করতাম, ঠিক আছে? তো মেন কথা হলো, হ্যাঁ সুযোগ সুবিধা করছে, খাটছস তো তুই, তোর ব্যাটিংগুলো তো তোর বাপ করে নাই, ঠিক আছে? তোর ম্যাচের রানগুলো তো তোর বাপ করে না। কিন্তু মজার জিনিস হলো যখন তুই খারাপ খেলোস, সোসাইটি তোর এইভাবে জাজ করে যে তোর বাবা প্লেয়ার ওই ছিল, তুই মানে তারপরে স্টিল ধর তুই ইভেন তোর অ্যাটিটিউডেও জাজ করা হয়, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে যারা এক্স প্লেয়ার ছিল এবং তাদের সন্তান যারা ক্রিকেট খেলে, তাদের আসলে এই পেইনগুলো প্রতিনিয়ত ফেস করা লাগে, তাদের সন্তানদেরও করার লাগে, তাদের নিজেদেরও করার লাগে। এবং মানে তাদের ওই আমাদের যে প্লেয়ার্স পার্সোনাল লাইফটা মানে আমাদের ক্রিকেটের গণ্ডিতে ওই জিনিসটা থাকে না। এবং এই জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশের স্পোর্টস কালচারে আমরা খুবই ইম্যাচুরিটি দেখাইতেছি। তুই জিসান, তুই যখন প্লেয়ার, তোর বাবা যখন কোচ, জিনিসটা খুবই প্রফেশনাল। যখন তুই খেলাটা শেষ তখন তুই তোর বাবার ছেলে। তুই যদি ভালো খেলোস, তুই যদি তোর বাবারে মেনশন করোস, তাহলে তুই এটা একটা সন্তান হিসেবে করছিস। তুই যদি খারাপ খেলোস, তুই যদি মানে ওইটা তোর ফেইলিয়ার, ঠিক আছে? বাট এই যে তোর কোনো কিছু হইলে মানে ওই যে তোর বাবার সাথে জিনিসগুলোরে কানেক্ট করা, এই যে মানুষের একটা মনে কর, সবাই তো সাপোর্ট করে না, দূর থেকে জানোস অলওয়েজ যে অনেকেই চাইতেছে তুই খারাপ করবি অথবা তোরে দেখতে পারে না। সো এই যে প্যারাটা তুই খাস, এই জিনিসটা তোর কাছে আসলে রিফ্লেক্ট করলে কেমন লাগে, বা তুই জিনিসটাকে কীভাবে কন্ট্রোল করস? সত্যি কথা
যে এটা একটা প্যারাই লাগে, কিন্তু দিন শেষে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার এগুলো আসবেই, বাইরের থেকে মানুষ অনেক কথা বলবে, তো এগুলা মাথায় নিলে তো আমি আর ক্রিকেটটা খেলতে পারবো না। তো ওইগুলো মাথায় নেওয়ার চেষ্টা করি না। যখন এগুলো আসে, যখনই খারাপ সময় আসে, তখনই আমি, মানে অনেকে বলে যে যখন মানুষের খারাপ সময় আসে তখন খেলাটা নিয়ে চিন্তা করতে, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমি যখনই আমার খারাপ সময় আসে তখন আমি অনেক প্র্যাকটিস করি ভাই, মানে প্রচুর। মানে বাচ্চা ছেলেদের বল মারে, বল করো বা আমি দুটো বল ব্যাটিং করি। তো এটা আমার ক্ষেত্রে ডিফারেন্ট। তখন কি আমি খেলা নিয়ে আসি সবসময়, বাইরে কী চলতেছে ওটা নিয়ে আমার কোনো ধ্যান ধারণা কোনো কিছু নেই। তো আমি খেলার মধ্যে তখন কী করি, সকালে যাই, বিকালে বাসায় আসি। তো খেলার মধ্যে থাকি, তখন সত্যি কথা বিকালের পরে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা মারা শুরু করে দিই। খেলা শেষ, ঠিক আছে, বাইরে যেটা হইলো হইলো, আড্ডা মারতে মানে কোনো না কোনো কাজে বিজি থাকার চেষ্টা করি। খেলা হইতে পারে, বাসায় ছোটো ভাই আছে ও হইতে পারে, আম্মু আছে, বা রিলেটিভ আরও যারা আছে, ওটা নিয়েই থাকি, ফ্রেন্ড সার্কেল। তো ওটা নিয়ে বেশি চিন্তা করি না, কারণ ওটা চিন্তা করতে গেলেই আমার ব্যাটিংয়ের সমস্যা হবে। এই কারণে আমি বাবার, বা যেটা অনেকে অনেক কথা বলবি, আর ছোটোবেলায় একটা কথা বলছে যে বাবা আমি যেহেতু তোমার কোচ, বাবা এক্স ন্যাশনাল প্লেয়ার, তো মানুষ অনেক ধরনের অনেক কথা বলবে। যেমন সত্যি কথা ভাই, যখন এজ লেভেল খেলতাম তখন মানুষ অনেক কথা বলতো যে বাবার জোরে ক্রিকেট খেলতে আসছে, বা বাবা এরা করছে, বাবার জন্য আছে হলো কি। কারণ 15-এ থাকতে একটু হেলদি ছিলাম, তো ফিল্ডিং টিল্ডিং অত একটা ভালো ছিল না। তো আমি 15-এ চ্যালেঞ্জ সিরিজে সব থেকে হাইস্ট রান করছিলাম একটা খেলায়, 97। ওই মানে ওই সিরিজে কেউ 97 বা আশেপাশে করে নেই, ওই সিরিজে আমি বাদ পড়ছিলাম। তো আমি না বাবারে মানে কান্না করে ফোন দিচ্ছিলাম যে বাবা আমি 97 মারার পরও বাদ। বাবা আমার অ্যান্সারটা দিছে, সন্ধ্যা মন্দন ব্যাগটা গোছায় গাড়িতে ওইটা চলে আসো। তা আমার কাছে আজব লাগলো যে ভাই আমি 97 করছি, আমারে বাদ দিয়ে দিল, মানে কারণটা কি? তো ঠিক উনি যখন বাসায় গেছি, 1-2 দিন মানে নর্মাল কথা হয়েছে, তখন 2 দিন পরে যে বলছে যে তুমি নিজে নিজে এভাবে প্রিপেয়ার করো যে তোমার একমাত্র তোমার এই ওই পজিশনে তোমার একমাত্র তোমারই চিন্তা করবে, আদার্স কোনো আশেপাশে কোনো প্লেয়ার থাকবে না। ঠিক তারপরের সিজনে ভাই আমি বাংলাদেশি সেরা প্লেয়ার হয়েছি আন্ডার 14-এ, উইকেট পাইছি 35টার উপরে, রানও 300 আপ করছিলাম। তো ওই কথাটা না আমার নিজের কাছে মানে একটা সৃষ্টি করছে যে না, এই কথাটা বলছে আমার অনেক কষ্ট করতে হবে। তখন আমি প্রচুর পরিমাণে ব্যাটিং করতাম ভাই, মানে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি, রানিং, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব। তো ওদিক থেকে মানে আমার মানে নিজের নিচে চেঞ্জ হয়ে গেছে ভাই লাইফটা পরে। কারণ 14-এর পরে 15 পরের বছরে 15 ঢুকে গেছি, 15 শেষ করে 16, 17, ধাপে ধাপে 19 সবগুলোই খেলছে আলহামদুলিল্লাহ। একটা কোনো জায়গায় আমি আলহামদুলিল্লাহ কোনো দিনের জন্য ওই যে লাস্ট 15 থেকে এখন পর্যন্ত আমি কোনো জায়গায় বাদ পড়িনি। তো বাবার ওই কথাটা আমার লাইফ পুরো চেঞ্জ হয়েছে, যে আমার বলছে যে এরকমভাবে নিজের নিজে তৈরি করো যে তোমার পজিশনে ছাড়া অন্য কোনো পজিশন কেউ ডিসাইড করবে না, তুমি একমাত্র। তো সেটাই হয়েছে ভাই, যে 15-17-এ ওপেনার হিসাবে এইখানে আমি তোরে ইন্টারাপ্ট করার জন্য সরি, এখানে অনেক বড় একটা মেসেজ আছে। আমরা যারা ইয়াং জেনারেশন আছে, একটা আমাদের সবার প্রবলেম হলো কি, ধর আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই, ধর 700 জনের নেয়, ওর ভিতরে আমি ঢুকবো। একটা 15 জনের টিম হয়, তো আমি ওই 15 জনের মধ্যে থাকতে চাই। জিনিসটা হলো এটা কোনো থিঙ্কিং হইতে পারে না। আমি সবসময় নিজেরা এমনভাবে রেডি করব, যেই ছেলেরা ফার্স্ট হবে ও একটা মানুষ, যেই 15 জন চান্স পাবে ওরাও হিউম্যান বিং, ঠিক আছে, বা ইউনিভার্সিটি হোক, যেই জায়গায় হোক। ওই যে তোর বাবা যে মেসেজটা তোরে দিচ্ছে যে তোর মানে এটা মোরাল সামারি হলো, যদি একজনের নেয় ওই প্লেয়ারটা তোমার হইতে হবে, তোমার ছাড়া টিম হবে না। পলিটিক্স থেকে শুরু করে যে কোনো কিছু, যে মেইন তারা কোনো কিছুই আটকাইতে পারে না। ধর কালকে বাংলাদেশ টিম না, মনে করো ইন্ডিয়া টিম, পাকিস্তান টিম, সব জায়গায় ধর পলিটিক্স আছে, অ্যান্ড ওই জায়গায় মনে করো যে কোনো টিম করুন না কেন, কিন্তু পলিটিক্স থাকলেও কিছু প্লেয়ার বাদ দেওয়া যাবে না, কারণ তাদের ছাড়া টিম করা পসিবল না। পলিটিক্সেরও পাওয়ার নাই কিছু প্লেয়ারের বাদ দেওয়ার। সো তোমার লাইফে তুমি এমন কিছু হওয়ার এইম করবা যে এই পলিটিক্স হোক, মনে করো মানে করাপশন হোক, যাই কিছু হোক, কোনো কিছু যাতে তোমার বাদ না দিতে পারে, এই এম নিয়ে কাজ করলে নিজের পটেনশিয়ালের থেকে যে বেশি পুশ করাটা, এই জিনিসটা করা যায়। তবে থ্যাংক ইউ সো মাচ যে তুই যে মেসেজটা দিছোস, এটা আসলে মানে এটা নোট করা আমার কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাদার থিং ইজ, আমি তোর জার্নিটা যতটুকু দেখছি না কেন, লুকিং ব্যাক আমি খুবই হোপফুল তোরে নিয়ে। তো তুই এখন যেখানে আসোস, এইখান থেকে তুই তোর গোয়িং ফরওয়ার্ড তোর প্ল্যানটা কী আর কি, বাংলাদেশে রিপ্রেজেন্ট করা থেকে শুরু করে ক্রিকেটের ব্যাপারে তোর প্ল্যানটা কীরকম?
প্ল্যান হচ্ছে ভাই যে আমি ডে বাই ডে সামনের দিকে আগায় যাব। আমি যে জায়গায় খেলি নিজের বেস্টটা খেলবো, নিজের বেস্ট মানে নিজের 100%টা দিব, সেরাটা খেলার চেষ্টা করব। বাকি এটা আল্লাহর হাতে। কিন্তু আমার ইচ্ছা ভাই, টু বি অনেস্ট, আমার ইচ্ছা যে আমি ওয়ার্ল্ড ডোমিনেট করবো। মানে আমি ওয়ার্ল্ডে একটা নতুন একটা থট দিতে চাই যে বাংলাদেশেও এটা সম্ভব। মানে এমন প্লেয়ার বাংলাদেশের থেকে বের হওয়া পসিবল আছে, যে না বলবে না বাংলাদেশ চিন্তাই, অনেক টিম আমাদের নিয়ে চিন্তাই করে না। কিন্তু আমার ইচ্ছা যে আমরা ওয়ার্ল্ডে এরকম একটা থিম দিব যে না ভাই বাংলাদেশে এমন প্লেয়ার আছে ভাই, চিন্তা করতে হবে ওদের, যে না ওদের হারাইতে হলে অনেক কিছু চিন্তা করতে হবে। আমার ইচ্ছা ভাই ওইটা, কারণ বাকিটা আল্লাহর ইচ্ছা। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট ভাই। আমি তোরে আমার শুধু শুধু ভাল লাগে না, ঠিক আছে? জিনিসটা হলো আমি তোরে জিজ্ঞেস করছি তোর প্ল্যানের ব্যাপারে, অ্যান্ড তুই বলছস যে তুই এমন একটা প্লেয়ার হইতে চাস যে বাংলাদেশে নিয়ে ওইভাবে চিন্তা করবে। বাংলাদেশে এইভাবে অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি যেখানেই থাকি না কেন এইভাবে ফিল করাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কেমন জানি আত্মকেন্দ্রিক হয়ে গেছে সবাই। অ্যান্ড টু এন্ড দ্য শো জিসান, আমি বলবো যে আমার কাছে মনে হয় সামনের দিনে বাংলাদেশে এমন একজন আসতেছে যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটে দেখাই দিবে পাওয়ার হিটিং কেমনে করতে হয়, আর সেটা আমার দেশের একজনের ছেলে, এবং সেটা ইনশাল্লাহ তুই। এই আশা, এই স্বপ্ন আমি দেখি, এবং তুই বাদেও কয়েকটা ছেলের প্রতি আমার অনেক আশা আছে যারা কিনা আমার দেশের ক্রিকেটটারা অনেক দূর আগায় নিয়ে যাবে। সো আমার রিকোয়েস্ট থাকবে টু এভরিবডি হুজ ওয়াচিং দিস, যে জিসানের মতো প্লেয়ারদের প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের। ও হয়তো মাঝে মাঝে খারাপ খেলবে, বাট ওরা যেদিন খেলবে ওই দিন আপনার মনে শান্তি লাগবে, এবং আপনার মনে হবে যে ক্রিকেটটা যে আপনি ভালোবাসেন সেই জিনিসটা আসলে অন্যরকম। ক্রিকেট যে কেন অন্যরকম, এটা জিসান যেদিন ভালো খেলবে আপনার হয়তো আপনার জীবনের অনেক দুঃখ আপনি ভুলে যাবেন, কারণ আসলে ওই রকম ব্যাটিং, আসলে ওই রকম ছয়। এবং টু এন্ড দিস এপিসোড আই উইল টেল ইউ যে জিসান ইনশাল্লাহ আসতেছে সামনে। আমরা জিসানের জন্য সবাই দোয়া করব, এবং বাংলাদেশ ইনশাল্লাহ একদিন দেখবে যে বাংলাদেশ থেকেও এরকম একটা পাওয়ার হিটার কত বড় বড় ছয় মারতে পারে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ 5 and Beyond, শোকেসিং জিসান আলম।